জুলাই আন্দোলনের সময় দীর্ঘ একটা সময় ধরে আমরা যতদিন ছিলাম মুখ ঢেকে মাস্ক পরে আমাদের চলাফেরা করতে হতো। ফ্যাসিবাদ আমাদেরকে বলেছে যে এই বইগুলো নিয়ে আমরা গোপন তৎপরতা চালাই, এই বইগুলো হচ্ছে জিহাদি বই। তো এখন আপনারা দেখেন, আপনারা বিচার করেন। ট্যাগ দেয়ার রাজনীতি ছাত্রলীগের কাছ থেকে যেটা শিখেছে, এটা তারা কোত্থেকে পেল? দর্শক, কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। আপনাকে কালের কণ্ঠে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। কালের কণ্ঠের সকল দর্শককে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানে আপনারা সক্রিয়ভাবে কাজ করেছেন, সেই সময়গুলো আসলে কীভাবে কাজ করছেন একটু বলবেন? আপনার মাধ্যমে কালের কণ্ঠের সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে দীর্ঘদিনের ফ্যাসিবাদ শাসনের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি মুক্ত পরিবেশে কাজের সুযোগ করে দিয়েছেন। জুলাই পরবর্তী 10টি মাস প্রায় অতিবাহিত হলো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের অনেক ত্যাগ তিতিক্ষার উপরে দাঁড়িয়েই বাংলাদেশটি নতুন একটা অগ্রযাত্রার দিকে ধাবিত হচ্ছে। তো জুলাই আন্দোলন, এটা তো অনেক স্টেক হোল্ডারদের সম্মিলিত একটা প্রয়াস ছিল। বিশেষ করে এখানে সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র যারা ছিল, বিভিন্ন সংগঠনে কাজ করত, সামাজিক সংগঠনের কাজ করত বা সাংস্কৃতিক সংগঠনের কাজ করত, শিক্ষক, বিদেশে যারা অবস্থান করছে, ডায়াসপোরা যারা আছে, সকলের একটা সম্মিলিত প্রয়াস ছিল। তো জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবির তো সাংগঠনিকভাবে একেবারে কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত আমরা বলা চলে এঙ্গেজ হয়েছিলাম, এবং পলিসি মেকিং থেকে শুরু করে বাস্তবায়ন রুট লেভেল পর্যন্ত, আহতদের চিকিৎসা সেবা প্রদান, যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে আইনি সহায়তা প্রদান থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো ইসলামী ছাত্র শিবির তার সাধ্যের মধ্য থেকেই করার চেষ্টা করেছে। আমাদের কয়েকটা লেয়ারে মূলত কার্যক্রম হয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেহেতু এই আন্দোলনটা, বৈষম্য বিরোধী আন্দোলনটা স্টার্ট হয়েছিল, এবং তারা কোটা প্রথার বিরুদ্ধে যখন আন্দোলনের কথা বলছিল, প্রথম ছোট পরিসরেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়। এরপরেই এটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে ছাত্রলীগ নির্যাতন চালাচ্ছে এবং ক্যাম্পাসগুলোতে তাদের উপরে আক্রমণ করা হচ্ছিল, এবং সরকারের উদ্ধত্তপূর্ণ তৎকালীন সময়ের যে আচরণগুলো, যার ফলশ্রুতিতে মানুষ ক্ষোভে ফেটে ওঠে, ফুঁসে ওঠে। এরপরেই প্রতিটা ক্যাম্পাসেই মূলত এর দাবানল ছড়িয়ে পড়ে। তো এর তীব্রতা দেখতে পেয়ে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের দায়িত্বশীল ছিল, এবং বর্তমান কেন্দ্রীয় সভাপতি তৎকালীন সময়ের যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন জাহিদুর রহমান ভাই, জাহিদ ভাই সহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কিছু ভাইয়েরা দায়িত্বশীল যারা ছিলেন, তারা মূলত এখানে ইনভলভ হয়ে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে সহায়তা করা, বা কিভাবে সংগঠনের এই কার্যক্রমগুলো বা কর্মসূচিগুলোকে আরও বেশি স্প্রেড আউট করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে একটা টিম কাজ করতো। ঢাকা বিশ্ববিদ্যালয় পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে সক্রিয় ভূমিকা রেখেছে। আমি তৎকালীন সময় অফিস সম্পাদক থাকার কারণে সারা দেশের সাথে কানেকশনটা আমাকে মেনটেন করতে হতো। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় দীর্ঘ একটা সময় ধরে আমরা তো ঢাকার অলিগলি চিনতাম না, বা ঢাকায় আমরা প্রবেশও করতে পারতাম না। বলা চলে ঢাকায় আমরা যতদিন ছিলাম মুখ ঢেকে মাস্ক পরে আমাদের চলাফেরা করতে হতো। কোনো জায়গায় মিটিং করলে পুলিশ এসে আক্রমণ করতো, অন্য নামেও মিটিং করলে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো, রিমান্ডের নামে চরম জুলুম নির্যাতন করতো, মামলার পর মামলা দিত। যার ফলশ্রুতিতে আমরা মূলত আমি ঢাকার বাইরেই থাকতাম, এবং সংগঠনকে বিশেষ করে ঢাকার বাইরে বলতে টঙ্গীর কেন্দ্রিক আমাদের থাকা হতো, এবং জুলাই আন্দোলনে উত্তরা কেন্দ্রিকই মূলত আমি ওই স্পটে দায়িত্ব পালন করি, এবং সারা দেশের সাথে বিশ্ববিদ্যালয়গুলো, মহানগরীগুলোর সাথে সমন্বয়ের দায়িত্বগুলো আমরা পালন করেছি। সেই সময় আমাদের যে সিদ্ধান্তগুলো হতো বা সমন্বয়করা যে কর্মসূচিগুলো দিত, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে, কোন স্পটে কারা থাকবে, বা আমাদের দায়িত্বশীল জনশক্তিরা ঢাকার বিভিন্ন স্পটগুলোতে, জেলাগুলোতে কোন মাত্রায় প্রোগ্রামগুলো লঞ্চ করবে, এই জিনিসগুলো আমরা নির্ধারণ করে শাখাকে যোগাযোগ করে দিতাম। যতদিন ইন্টারনেট ছিল সেই সুযোগগুলো কাজে লাগিয়েছি। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে অফলাইনের মাধ্যমে আমরা যতটুকু পেরেছি বার্তাগুলো পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। যখন অফলাইনও বা টোটালি নেট বন্ধ করে দেওয়া হচ্ছিল, ইন্টারাপশন হচ্ছিল যোগাযোগের ক্ষেত্রে, তখন আমাদের কমন কিছু নির্দেশনা দেওয়া ছিল শাখাগুলোকে, যে যখনই যে মাধ্যমেই কর্মসূচির খবর তারা জানবে, তারা যেন পালন করে। আর পাশাপাশি এখানে যেহেতু ম্যাসিভ পরিমাণে সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, আর অর্গানাইজড ফোর্স ছাড়া, বিশেষ করে যারা এখানে কর্মসূচিতে
আসছে, পুলিশ কর্তৃক নির্যাতিত হচ্ছে, আহত হচ্ছে, শাহাদাত বরণ করছে, গ্রেপ্তার হচ্ছে, এদের সামগ্রিকভাবে আইনি সহায়তা, মেডিকেল সহায়তা থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশনা ছিল। এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের লজিস্টিক সাপোর্টগুলো দিয়েছে। সামগ্রিক একটা প্রয়াসের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের এই দাবানলটা জ্বলে উঠেছিল এবং আন্দোলনটা ছিল এক ধরনের রিয়াকশনারি। মানুষ দীর্ঘদিনের তাদের চাপা ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই জুলাই আন্দোলনে এবং তাদের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছে, কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে, কথা বললে গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মাস কিলিং করেছে। এই জায়গাগুলোতে মানুষ আস্তে 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 ফুঁসে উঠেছে এবং সময়ের একটা অপেক্ষা ছিল। রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের কমিটমেন্ট ঠিক রাখছিল না, তারা কর্মসূচি দেওয়ার পরে নেগোসিয়েশন করতো, উঠে যেত রাস্তা থেকে, মানুষ তাদের উপরে হয়তো আস্থা রাখতে পারে নাই। সাধারণ ছাত্ররা যখন মার খেয়েও এখানে টিকে ছিল, কর্মসূচি দিয়েছে এবং জীবনের পরোয়া করে নাই, শাহাদাতের নজরানা পেশ করেছে, তখন মানুষ আস্থা রেখে কিন্তু এই আন্দোলনে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং রাস্তায় তারা নেমেছে। এর ফল হিসেবে এই জুলাইয়ের এই বিপ্লবটা আমরা দেখেছি। তো আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি, তার নিজস্ব জায়গা থেকে আন্দোলন পরবর্তী সময়েও চিকিৎসা সেবা প্রদান করা, শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ, তাদেরকে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে সহযোগিতা আমরা করেছি। আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা সেই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা জানেন আপনারা 16 তারিখে সর্বপ্রথম যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্ভবত মেয়েদের উপরে হামলা করা হলো, হলে বিভিন্ন ক্যাম্পাসে মেয়েদের উপর নির্যাতন করা হচ্ছে, 16 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম, সকালে একটা মিটিং করলাম আমরা, পলিটিক্যাল মিটিং। তখনই আমাদের সিদ্ধান্ত হলো আমরা মতিঝিলে দুপুর 12টায় মিছিল করব। তো দুপুর 12টায় সিদ্ধান্ত অনুযায়ী আমরা মতিঝিল থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত মিছিল করলাম। এরপর থেকেই মূলত ম্যাসিভ পরিমাণে আন্দোলনটা ছড়িয়ে পড়লো। ওই দিন আরও ছাত্রদল বা আরও অন্যান্য সংগঠনগুলো রাস্তায় তাদের কর্মসূচিগুলো করেছিল প্রকাশ্যে। তখন কর্মসূচি করা জীবনের অনেক বড় রিস্ক ছিল। তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রলীগের অপকর্মের কারণে তারা যখন সাধারণদের উপরে আক্রমণ করেছে, তখন সাধারণ ছাত্ররা তো হল থেকে তাদেরকে যখন বের করে দিয়েছে, পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এরপরে ইন্টারনেট শাটডাউন করা, 18 তারিখে এসে ঢাকায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্লোজ করে দেওয়া হলো, হলগুলো বন্ধ করে দেওয়া হলো, তাদেরকে জোরপূর্বক হল ছাড়তে নির্দেশ দেওয়া হলো, তখন তো একটা অসহায়ের মতো অবস্থা ছিল। উত্তরা সেন্টারে আমার একটা ঘটনা, ওই দিন 18 তারিখে যেদিন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নেমে আসলো, তখন ওইখানে পুলিশ উত্তরা থানার সামনে গুলি করার কারণে, আজমপুর উত্তরা থানার সামনে গুলি করার কারণে ওইখানে কয়েকজন আহত হয় এবং প্রাইভেট ইউনিভার্সিটির কয়েকজন শাহাদাত বরণ করে। ওইখানে আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল মানারাত ইউনিভার্সিটির ছাত্র, বিবিএর ছাত্র 17 বয়সের পারভেজ ফয়সাল। ও যখন শহীদ হয় গুলিতে, ওই দিন সন্ধ্যার দিকে আমরা তো ওয়াইফাই পাচ্ছিলাম, তখন রুমের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারছিলাম। কিন্তু যখন ফয়সালের বা পারভেজের এই শাহাদাতের ঘটনা আমরা শুনলাম, তখন তার প্রথম জানাজা হয় হচ্ছে তার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মানারাতের। এরপরে তার জানাজার জন্য আমাদের টঙ্গী যে মিল্লাতের ট্রাস্ট মসজিদের ওইখানে নিয়ে আসা হয়। তো আমরা ঈশার নামাজ পড়ার জন্য রাস্তা থেকে যাচ্ছিলাম, চারিদিকে একটা শুনশান নীরবতা, পুলিশের উপস্থিতি, রাস্তাঘাটগুলো অগোছালো, ইটের খোয়া, উপরে আকাশে হেলিকপ্টার উঠছে, প্রশাসনের কড়া নজরদারি, মারাত্মক একটা খারাপ সিচুয়েশন। মোবাইল আমরা ব্যবহার করতে পারছিলাম না, মোবাইলে কোনো তথ্য নিয়ে ঘোরা বা মোবাইলে রাস্তায় কথা বলাটা খুব কঠিন ছিল। ওর পরের দিনগুলো এরকমই ছিল। তো রাতে যখন আমরা জানাজার জন্য উপস্থিত হই, ওইখানে লাশ আসার পরে পুলিশের পক্ষ থেকে ওইখানে কোনো ধরনের রাজনৈতিক কথা বলা যাবে না, কী ঘটনায় তিনি শাহাদাত বরণ করছেন, তাকে মারা হয়েছে, এটা নিয়ে কথা বলা যাবে না, জাস্ট জানাজা পড়ে চলে আসতে হবে। তো সেখানে পরিচয় ছাড়াই আমি বক্তব্য রাখলাম, কথা বললাম। শহীদের সাথীরা কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। তার মা অসুস্থ, পারভেজের মা, এবং মা সম্ভবত তার শাহাদাতের ঘটনাও তখন জানতো না, লাশ দাফন কাফন করার পরে জানানো হয়েছে। এটা খুবই প্যাথেটিক ছিল পার্সোনালি আমার জন্য। আরও অনেক শাহাদাতের ঘটনা পরবর্তীতে জানা যায়, আমরা উপস্থিত হয়েছি। যখন একেবারেই শাটডাউন হয়ে গেছিলো ইন্টারনেট,
যোগাযোগ করা যাচ্ছিল না, তখন একমাত্র মাধ্যম ছিল অফলাইনে যোগাযোগ করা, কিন্তু সেটা হচ্ছে ট্র্যাকিং হতো। আমি যেখানে থাকতাম সেখান থেকে প্রায় 10 কিলো 15 কিলো কখনো 20 কিলো দূরে গিয়ে যোগাযোগ করতে হতো আমাদের শাখাগুলোর সাথে, কয়জন গ্রেপ্তার হলো, কি অবস্থা চারিদিকে। তখন তো আন্দোলন একেবারেই অনেকটা থেমে গিয়েছিল। সেই সময়গুলো খুবই কঠিন ছিল যে প্রতিটা শাখা থেকেই প্রতিদিন খবর আসতো, গ্রেপ্তারের খবরগুলো আমরা পেতাম। পরবর্তীতে তো ইন্টারনেট যখন 7 দিন পরে 6-7 দিন পরে আবার স্বাভাবিক করা হলো, তখন আবার নতুন কর্মসূচি, নতুন আবার রাস্তায় নামা, তখন পুলিশের আক্রমণ, হেলিকপ্টার থেকে গুলি করা, শাহাদাতের ঘটনাগুলো প্রতিটা দিনই একেবারে খুবই মর্মান্তিক ছিল। তবে সবচেয়ে আনন্দের দিনটা ছিল, আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নেই বা কোনো বিজয় উল্লাস অথবা 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটও আমাদের তখন জন্ম হয়নি, দেখার সুযোগ হয়নি। 5 তারিখে যখন সকালবেলা, তখনও তো অবস্থা যে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। রাস্তায় নামতে হবে, এতটুকুই জীবন দিতে হবে, ভবিষ্যৎ মানে কোন দিকে যাচ্ছে এটা আনসার্টেন একটা সিচুয়েশন। 11:30-12টার দিকে যখন রাস্তায় জনমানুষের স্রোত তৈরি হলো, রাস্তায় আমি তখন উত্তরা থেকে একেবারে পল্টন পর্যন্ত হেঁটে হেঁটে এই দীর্ঘ 20-22 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি। আর মানুষের আবেগ, অনুভূতি, মানুষের যে মানে চিৎকার বা হচ্ছে বোবা কান্না, যেটা এতদিন চেপে রেখেছিল, এই জিনিসটা আমরা দেখেছি। এই দিনটা খুবই স্মরণীয়, খুবই অভিভূত হওয়ার মতো একটা বিষয় ছিল। মানুষের মুক্তির স্বাদ সাময়িক সময়ের জন্য হলেও মানুষ যেভাবে আস্বাদন করেছে, এটা অবিস্মরণীয় ছিল। দেশে তো আসলে অনেক ছাত্র সংগঠন আছে, তো সেক্ষেত্রে আসলে ছাত্র শিবিরে কেন আসলেন? দেখেন, আমাদের তো পারিবারিকভাবে ইসলামী আন্দোলন বা ইসলামের সাথে, ইসলামী সংগঠনের সাথে আমাদের পরিবারের কেউ যুক্ত না, বা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিল কেউই এটার সাথে যুক্ত ছিল না। ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা তো স্বাভাবিকভাবেই স্কুলের যখন মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করতাম, তারা পাশে আসতো, লেখাপড়ার জন্য গাইডলাইন দিত, আমাদের খেলাধুলার সাথে থাকতো, আমাদের তাদের আচরণগুলো, কথাবার্তা বা ইথিক্যাল যে বিষয়গুলো, ইসলামী ছাত্র শিবিরের একটা ইন্টারনাল মানে বিউটি আছে। এটা হচ্ছে ছাত্র শিবির না করলে এটা বোঝা খুব দুষ্কর। স্বাভাবিকভাবে অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে এই জিনিসগুলো মিলানো যায় না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠনের নিজস্ব একটা পারপাস থাকে, যে ওই দল করবে সে দুনিয়ার এই জিনিসটা পাওয়ার উদ্দেশ্যে সে করে, পাওয়ার পলিটিক্সে এসে। ইসলামী ছাত্র শিবির আমাদের যারা করে পাওয়ার পলিটিক্সের এই জায়গাটা আমাদের আবার ডিমোটিভেট করা হয়, যে না, ইসলামী ছাত্র শিবির তুমি করাকালীন সময় নির্বাচন করতে পারবা না, করাকালীন সময়ে চাঁদাবাজি, অর্থ উপার্জনের কোনো রাস্তা নাই, একমাত্র টিউশনির মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে। এইগুলো কিন্তু আমাদের একটা কর্মী হওয়ার পরে, সমর্থক হওয়ার পরে আমরা এই জিনিসগুলো বুঝাই। প্রেম করতে পারবা না, অশ্লীল কাজের সাথে যুক্ত হতে পারবা না, মানে ইসলাম নিষেধ করে এমন অনৈতিক কাজের সাথে যুক্ত হওয়ার কোনো স্কোপ নাই। এইরকম রেস্ট্রিকশনের পরেও ইসলামী ছাত্র শিবির এরকম, মানে আওয়ামী লীগের আমলেও তো আমাদের সংখ্যা 9 সালে যা শুরু করেছিলাম, আমাদের রিপোর্টের অবজারভেশন, আওয়ামী লীগের আমলে আমাদের সংখ্যা প্রায় 8-9 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা তো অবিস্মরণীয় বিষয় যে 30 বছরে আমরা যা করতে পারি নাই, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের সময় ছাত্র শিবিরকে জানার প্রবণতা বাড়ছে এবং নিজ থেকেই ছাত্র শিবিরে তাদের যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেড়েছে। আমারও এরকম সময় 9-10 সালে ইসলামী ছাত্র শিবিরে আসা। এটা হচ্ছে ছাত্র শিবিরের ভাইদের সাথে মিশে তাদের আচরণ, তারা যেমন মিষ্টি কথা বলে, কোরআন হাদিসের দার্স যখন দেয়, এই জিনিসগুলো আস্তে 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 সংগঠনের প্রতি আকৃষ্টতা আমাদের ভিতরে তৈরি করেছে। ছাত্র রাজনীতিতে অছাত্রদের একটা দখল থাকে, তো সেক্ষেত্রে ছাত্র শিবিরকে আসলে এমন, দেখেন, ইসলামী ছাত্র শিবির তো ক্যাডার ভিত্তিক একটা ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র শিবিরে এক একটা স্টেজে এক এক ধরনের এজ মেনটেন করার জন্য আমরা চেষ্টা করি। এটা লিখিত নাই, কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে ঐতিহ্য হিসেবে আমরা লালন করি। যেমন আমাদের উপশাখা একটা স্তর, সংগঠনের প্রাইমারি স্তর যেটাকে আমরা ইউনিট বলি, এই উপশাখা এরকম হাজার হাজার উপশাখা আমাদের রয়েছে। এই উপশাখায় যারা দায়িত্ব পালন করে, এনাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যেই থাকার চেষ্টা করা হয়। উপশাখার উপরে আমাদের আরেকটা স্তর আছে, ওয়ার্ড কাঠামো আমরা বলি, বা থানা কাঠামো। এগুলোতে যখন আছে 20-22 বছরের বয়সের মধ্যে যারা থাকে, তারা অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে এই স্তরে দায়িত্ব পালন করে। অনার্স ফাইনাল ইয়ার বা মাস্টার্স পড়াকালীন সময়ে আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং জেলা শাখাগুলো, মহানগরগুলোর সভাপতি সেক্রেটারি যারা রয়েছে, তারা অধিকাংশই হচ্ছে রানিং মাস্টার্স বা অনার্সে পড়ুয়া ছাত্র বা থার্ড ইয়ারের পড়ুয়া ছাত্র। এই
জায়গা থেকে আবার বাছাই করে তো আমরা কেন্দ্রের বডিতে নিয়ে আসি। তো কেন্দ্রের বডিতে আমরা মেনটেন করার জন্য চেষ্টা করি 25 থেকে 27 বছর বয়সের মধ্যে। এভাবে আমাদের এজ কাঠামোগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে এখানে যেন রানিং ছাত্র, এবং ইসলামী ছাত্র শিবিরের শর্তই হচ্ছে ছাত্র শিবির করতে গেলে রানিং ছাত্র হতে হবে, অন্যথায় আমরা তার ছাত্র জীবনটা আমরা শেষ করে দিই বা সংগঠন থেকে বিদায় নিতে হয়। এরপরে সে যে কোনো সংগঠন বা রাজনৈতিক দল করতে পারে। এই বিষয়গুলো আমরা খুব মানে মেনটেন করার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে। তো অছাত্রের এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরে কোনো স্থান তাদের নাই। ইভেন আমরা যারা কেন্দ্রের দায়িত্ব পালন করি আমাদেরও নিয়মিত ক্লাস করি, আমরা পরীক্ষা দেই, পড়াশোনার উপরে থাকতে হয়। ইভেন কেন্দ্রীয় সভাপতিরও নিয়মিত ক্লাস করেন, তিনিও পড়াশোনা করেন, সকল সেক্রেটারিয়েট মেম্বাররাই নিয়মিত পড়াশোনা অধ্যয়নের মধ্যে থাকেন। আমাদের কঠোর মানে নির্দেশনা এই ক্ষেত্রে আছে। আমাদের সাংগঠনিক কাজের পাশাপাশি একাডেমিক জায়গাটাই যেন কোনো গ্যাপ না হয়, এই ব্যাপারে আমরা নিয়মিত তদারকি করার জন্য আমাদের কিছু বিভাগ কাজ করে। আমাদের শিক্ষা বিভাগ রয়েছে, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কিছু বিভাগ রয়েছে, সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভাগ রয়েছে, যারা নিয়মিত ভিত্তিতে এই কাজগুলো করে থাকে। পদ পদবি অর্থ ভাগাভাগি বিভিন্ন সংগঠনে ঘটে এবং তাকে ঘিরে কিন্তু দুপক্ষের সংঘর্ষের ঘটনা কিন্তু অহরহ। তো সেক্ষেত্রে ছাত্র শিবির আসলে এটি নেই কেন? আমি আগেই বলছি যে আদর্শিক সংগঠনে এটার কোনো স্থান নেই। আমরা একটা লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থক হতে হয়। সেটা আমরা বলি আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত বিধান অনুযায়ী, অর্থাৎ আল্লাহ প্রদত্ত আল কোরআন, রাসূলের বিধান অনুযায়ী অর্থাৎ আল হাদিস অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে দিব, আমরা রিঅ্যারেঞ্জ করে ফেলবো তার জীবনকে, এবং এক আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মুখ্য উদ্দেশ্য। সুতরাং যে সংগঠনের উদ্দেশ্য দুনিয়াবি থাকে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন কোনটা আমাকে নিষেধ করেছেন আর কোনটা থেকে আমাকে বিরত থাকতে বলেছেন সেটা স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই শিক্ষাটা একজন কর্মী হওয়ার পরে, তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা, একেবারে রুট লেভেল বেসিসে আমরা এই চর্চাগুলো করি এবং নিয়মিত রিপোর্ট নেওয়া হয় যে কোন উপশাখায় কয়টা কোরআন ক্লাস হলো। আমরা একটা নৈশ ইবাদত করি, শব্বেদারি বলি যেটাকে, রাতে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাতে মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করা, নিজের গুনাহগাতার কথা স্মরণ করে। এই চর্চাগুলো একেবারে রুট লেভেল উপশাখা পর্যন্ত আমাদের করা হয়, যার ফলশ্রুতিতে একজন ছাত্রের মনে যে মানুষের সম্পদ লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, ছিনতাই বা অপকর্মের সাথে যুক্ত হওয়া, এই বিষয়গুলো থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয় আমার জনশক্তিকে হেফাজত করার। এই জন্য দেখবেন যে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মী, কিন্তু কোনো সিগারেট খোর আপনি পাবেন না। নারীর পেছনে, মেয়েদের হোস্টেলের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকছে না, সময় ব্যয় করছে না। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা ছাত্র লেখাপড়া করছে। ইসলামী ছাত্র শিবির করার আগে খারাপ ছাত্র থাকলেও আমরা মোটিভেশন দিয়ে তাকে চেষ্টা করি তার একাডেমিক এক্সিলেন্সি যেন ডেভেলপ করা হয়। এই বিষয়গুলো ইসলামী ছাত্র শিবির তার জনশক্তির প্রত্যেকটি জনশক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যার ফলে দুনিয়াবি এই জায়গা থেকে আমরা আমাদের ভাইদেরকে হেফাজত করার চেষ্টা করি। এরপরেও শয়তানের প্ররোচনায় যারা বিচ্যুত হয়ে পড়ে তাদের ব্যাপারে সংগঠনের কঠোর যে নীতিমালা রয়েছে আমরা তাকে সংগঠন থেকে বহিষ্কার করি, এবং প্রশাসন এই ব্যাপারে যদি এরকম বিচ্যুত হওয়া কোনো ব্যক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ থাকে না, এবং আমরা বলি তার যথাযথ শাস্তি তার প্রাপ্য, এবং তার আগে সংগঠনই তাকে শাস্তি দেয়। ইভেন একটা আমার সংগঠনের ন্যূনতম একটা বিষয় হচ্ছে কেউ নকল করলে, এটা তো আমাদের সোসাইটিতে একটা নর্মাল একটা বিষয়, আমরা এই জিনিসটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যে পরীক্ষার হলে নকল করলেও ইসলামী ছাত্র শিবির করা যায় না, এবং ছাত্র শিবির থেকে তার নাম কেটে দেওয়া হয়। এটা আমাদের সংগঠনে এমন কিছু চর্চা রয়েছে যেগুলো একজন ছাত্রকে ইথিক্যালি, মোরালি স্ট্রং করে গড়ে তোলে। ছাত্র শিবিরের যারা সদস্য রয়েছে, যারা ছাত্র শিবির করে, তারা মেধাবী হয়ে একটা খবর কিন্তু গণমাধ্যমে আমরা প্রায় দেখি। তো সেক্ষেত্রে ছাত্র শিবির যারা করে তারা মেধাবী হয় কেন? মেধাবী বলতে আমরা বলেছি যে আমাদের তো সংগঠনের মূল ফোকাসিংটা থাকে একাডেমিক এক্সিলেন্সি ডেভেলপ করা। প্রতিটা ছাত্রের মাসে একটা রিপোর্ট রাখতে হয়, প্রতিদিন রিপোর্ট রাখতে হয়। সে কয় ঘন্টা কোরআন পড়লো, কয়টা আয়াত কোরআন পড়লো, হাদিস পড়লো, ইসলামী সাহিত্য পড়াশোনা করলো কতটুকু, এরপরে তার একাডেমিক পড়াশোনা কতটুকু করলো। এবং আশ্চর্য হবেন হয়তো জানলে যে সংগঠনের একটা পদ থেকে আর একটা পদে উন্নীত হতে গেলে, অর্থাৎ সে এখন সংগঠনের সমর্থক আছে, কর্মী হচ্ছে, কর্মী আছে, সাথী হচ্ছে, আমাদের এই স্তর থেকে আর এক স্তরে উঠতে গেলে আমরা দেখি
তার লেখাপড়ার অবস্থানটা কী, তার রেজাল্ট ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে কি না, ইমপ্রুভ হওয়ার সাপেক্ষেও আমাদের এই মান উন্নয়নগুলো ভ্যারি করে। সুতরাং আমরা সর্বোচ্চ একজন ছাত্রকে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, ক্যারিয়ার কাউন্সিলিং, একাডেমিক কাউন্সিলিং, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্য দিয়ে তাকে স্কিল করে তোলার জন্য চেষ্টা করি। ছাত্র শিবিরে যে কেউ আসতে পারে, সবাইকে আমরা স্বাগত জানাই। তবে আসার পরে আমাদের নির্দেশনা হচ্ছে, এখন তুমি ছাত্র শিবির করো, এখন তোমার একাডেমিক এক্সিলেন্সি ডেভেলপ করতে হবে। সুতরাং স্বাভাবিকভাবেই এই তদারকিগুলো যখন করি, অ্যাম্বিশন আমরা সৃষ্টি করে দেই, তাকে বিশ্ব নেতৃত্বের জন্য আমরা তাকে স্বপ্ন দেখাতে থাকি, তাকে দেশ নিয়ে ভাবাতে থাকি, তখন ওর মধ্যে একটা লায়াবিলিটি তৈরি হয়। এই লায়াবিলিটির জায়গা থেকেই সকলে নিজ নিজ জায়গা থেকে পড়াশোনা বা একাডেমিক জায়গাটা আরও বেশি স্ট্রং করার জন্য তারা নিজেরাই দৃঢ় প্রতিজ্ঞ হয়। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, তো এই যে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, এই দায়টা আসলে কার? এই দায়িত্ব তো অবশ্যই প্রশাসনের উপরে বর্তায়। একটা ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস তৈরি করা একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য যারা ওই এলাকায় দায়িত্ব পালন করেন, এটা তাদের কর্তব্য। এই ব্যাপারে আমরা আসলেই বিস্মিত, বা আমাদের মতো আমাদের এই দেশের জন্য এটা একটা দুর্ভাগ্যেরও কারণ বলবো আমরা, যে আমাদের দেশের ক্যাম্পাসগুলোতে এখনও পর্যন্ত ছাত্রদের জন্য শতভাগ ক্যাম্পাস নিরাপত্তা করতে আমরা ব্যর্থ হয়েছি। তো প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, এই যে ককটেল বিস্ফোরণ যারা করলো, এটা করে তারা এখান থেকে পালিয়ে গিয়েছে, তাদের এখনও শনাক্ত করা যায়নি, গ্রেপ্তার হয়নি, বা এই জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত। ক্যাম্পাসের সারাউন্ডিং এরিয়াগুলোতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নিরাপত্তার জন্য নিশ্চিত করার জন্য কয়েক দফা দাবি আমরা ইতিপূর্বেই ভিসির কাছে আমরা দিয়েছি। আমরা বলেছি প্রতিটা কর্নারে কর্নারে, প্রতিটা জায়গায় ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সেখানে প্রয়োজনে প্রশাসন, প্রক্টোরিয়াল বডির সংখ্যা বাড়াক, অথবা প্রশাসন তাদের মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিক, আরও বেশি বাড়াক। ক্যাম্পাসগুলোতে ছাত্রদের জন্য নিরাপদ করতে হবে। কিছুদিন আগে এই ক্যাম্পাসের পার্শ্ববর্তী জায়গায় দেখেছি ছাত্র দলের একজন নেতা বা কর্মী নিহত হয়েছেন, সাম্য। সেই হত্যাকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এখানে ককটেল বিস্ফোরণ। ক্যাম্পাসগুলোকে যদি আমরা নিরাপদ না রাখতে পারি, শিক্ষার্থী বান্ধব করতে না পারি, তাহলে এটা আমাদের জাতির জন্য একটা বড় মানে বলবো একটা দুর্ভোগের বা খারাপ একটা বিষয়। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জোর দাবি জানাই যে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এবং পদক্ষেপই তারা গ্রহণ করবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দেখছি খুব ঘনিয়ে আসছে, সেক্ষেত্রে একটা কমিটি গঠন করা হয়েছে। তো ডাকসু নির্বাচনকে ঘিরে আপনাদের কোনো প্রার্থী আছে কিনা? দেখেন, ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা বরাবরই বলে আসছি, 5 আগস্টের পরে অতি দ্রুত যেই কাজটি করা দরকার ছিল, শিক্ষা সংস্কার, ক্যাম্পাস সংস্কার, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বা ক্যাম্পাসের শৃঙ্খলা বিধানের জন্য নীতিমালা প্রণয়ন করা, অংশীজনদের সাথে আলোচনা করে, ক্যাম্পাসের সকল স্টেকদের সাথে আলোচনা করে, পাশাপাশি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের প্রতিনিধি তারা যেন নির্বাচিত করতে পারে, এবং এই প্রতিনিধির মাধ্যমেই সকল দাবি দাবাগুলো প্রশাসনের কাছে যাবে। এই বিষয়টা 5 আগস্টের পরে আমরা সংবাদ সম্মেলন করে একাধিকবার বলেছি। দ্বিতীয় দফায় আমরা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি। আমরা আলটিমেটাম পর্যন্ত দিতে হয়েছে এই ডাকসু ইলেকশনে আদায় করার জন্য। এখন পর্যন্ত তারা যেটা বলেছে, জুলাইয়ের শেষ সপ্তাহে এই ইলেকশনটা দিবে, এবং এই ক্ষেত্রে তারা একটা কমিটি করেছে, নির্বাচন পরিচালনা কমিটি। আমরা হোপফুল যে এই কমিটি ফাংশন করবে এবং যথাসময়ে ছাত্রদের প্রতিনিধিত্বকারী এই ডাকসু ইলেকশনটা তারা বাস্তবায়ন করবে, এটা আমাদের প্রত্যাশা। এটা মানে আমাদের জন্য একটু কষ্টেরও বিষয় যে স্বাধীন বাংলাদেশে যে কয়বার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত প্রায় 104 বছর 5 বছর অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে যে স্বাধীনতার পরে 54 বছর, তার আগে প্রায় 50 বছর। ওই স্বাধীনতার আগে এই ডাকসু ইলেকশন 30 বার হলেও স্বাধীনতার পরে মাত্র 7 বার বা 8 বার আমরা ডাকসু ইলেকশনটা দেখেছি। অথচ স্বাধীনতার পরে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়ার কথা ছিল। ডাকসু ইলেকশন 19 সালে একবার হয়েছে, প্রশ্নবিদ্ধ। সরকার এখানেও হস্তক্ষেপ করেছিল, ব্যালট বাক্স ভরা, ছিনতাই করা, তার গুন্ডা বাহিনী দিয়ে এটাকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এই 19 সালের ইলেকশন হওয়ার পরে 20 সালে হওয়ার কথা ছিল, হয়নি। 5-6 বছর আবার পার হয়ে গিয়েছে। এইটা দাবি আদায় করে আমাদেরকে নিতে হচ্ছে। অথচ প্রতিটা ক্যাম্পাসে ডাকসু ইলেকশন বা ছাত্র সংসদ নির্বাচন একটা নিত্য নৈমিত্তিক স্বাভাবিক ব্যাপার হলে এখান থেকে জাতীয় নেতৃত্ব উঠে আসতো, ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য সাধারণ ছাত্রদের নির্বাচিত করতে পারতো। ক্যাম্পাসগুলোকে যারা অস্থিতিশীল করে
সেই জায়গা থেকে স্থিতিশীল করার জন্য যারা কমিটমেন্ট দেয়, শিক্ষার্থী বান্ধব কাজগুলো করে, নিঃসন্দেহে তাদেরকেই ছাত্ররা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করত। এটা একটা চমৎকার একটা চর্চার মধ্যে দিয়ে ক্যাম্পাস প্রবাহিত হতো। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন এই ছাত্রদেরকে তারা ব্যবহার করেছে, তখনই এই ব্যত্যয়গুলো, তারা ইলেকশন থেকে বিমুখ হয়ে গিয়ে একটা ফ্যাসিবাদী চর্চার মধ্যে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছে। এখন নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই ইলেকশনটাকে একবারে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক বানিয়ে ফেলতে হবে। একটা নির্ধারিত সময় শেষ হলেই পরবর্তী ইলেকশনটা হবে এবং একজন প্রতিনিধি পরবর্তী প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তর করেই তার এই স্বাভাবিকভাবেই এই ছাত্র সংসদগুলো পরিচালিত হবে। এটা আমরা আশা করি, প্রত্যাশা আমরা রাখি। এটা তো বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা রয়েছে ডাকসু, সেখানেই আছে 1 বছর পর পরই ডাকসু ইলেকশনটা হবে। আমরা বলছি এই নীতিমালা বাস্তবায়ন, এই আইনটাকেই বাস্তবায়ন করা হোক এবং যে সংশোধনীগুলো হয়েছে, প্রয়োজনীয় সংশোধনী, অনেক কথা আমাদের আছে সংশোধনী নিয়ে। এরপরেও যে বিষয়টা এখন পর্যন্ত যতটুকু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুতই ডাকসু ইলেকশনটা দিয়ে দেয়, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে। বন্ধু সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের কি জবাব দেবেন? এটা তো এখন মনে হয় বলা বন্ধ করছে তারা। তারা এক এক সময় এক একটা শব্দ আমদানি করার জন্য চেষ্টা করে। তো আমরা বলেছি গুপ্ত সংগঠনের যে তারা মানে ট্যাগ দেওয়ার রাজনীতি ছাত্রলীগের কাছ থেকে যেটা শিখেছে, এটা তারা কোত্থেকে পেল বা গুপ্ত রাজনীতির সংজ্ঞা কী? তখন তারা বলছে যে হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ কেউ ছিল যারা হচ্ছে ছাত্র লীগ করতো, এখন ছাত্র শিবির করে। তো আমরা বললাম যে সেই সংখ্যাটা কত? তারা হাত গুনে গুনে 1-2 জনের কথাগুলো বলে। আমরা বলছি না, এরা তো এরকম ছিল না, কোথাও কোনো প্রমাণ নাই, তোমরা দিতে পারবা না। তখন তারা বলতেছে যে না, এরকম আছে, অস্পৃশ্য বিষয়। তো আমরা তখন তাদেরকে লিস্ট ধরে ধরে বলছি যে তোমাদের তো এরকম ঘোষিত 21টা কমিটিতে এরকম শত শত ছাত্রলীগের ভিতরে ছিল। সুতরাং তোমাদের যদি ওই সংজ্ঞায়নই আমরা ধরি, তাহলে গুপ্ত সংগঠন তো ভাই তোমরাই। তো এই অযাচিত বিতর্কে তৈরি করে নিজেদেরকে আবার গুপ্ত সংগঠন বানানোর কোনো মানেই হয় না। সুতরাং এই বিষয়টা তারা সচেতনতার সাথে অ্যাভয়েড করবে, এটা আমাদের প্রত্যাশা। বর্তমান সময়ে ছাত্র রাজনীতির গতিতে চলবে। ক্যাম্পাসে আপনারা দেখেছেন 5 আগস্টের পরে ছাত্র দলের সাথে বড় ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কোনো ধরনের ক্লাস কোনো ক্যাম্পাসেই হয়নি, বা হয়তো কথা কাটাকাটি 2-1 জায়গায় হয়েছে, এটা বিচ্ছিন্ন কিছু ঘটনাগুলো ঘটেছে। কিন্তু স্বাভাবিকভাবেই ক্যাম্পাসগুলোতে এখন পরিস্থিতি স্বাভাবিকতা বিরাজ করছে। ছাত্ররা তাদের হল পাচ্ছে, সিট পাচ্ছে মেধার ভিত্তিতে, স্বাভাবিক অবস্থা চলছে। আমরা 5 আগস্টের পরে ক্যাম্পাসটা এমন চেয়েছিলাম, তবে এই ধারাবাহিকতাগুলো যেন আরও ঠিক থাকে, ছাত্ররা আরও বেশি তাদের অধিকারগুলো ক্যাম্পাসে চর্চা করবে এবং রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে তাদের দলীয় পারপাস বাস্তবায়নের জন্য, এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। বিগত দিনে আপনারা যখন সাংগঠনিক কার্যক্রম করতেন, তখন কিন্তু নানাভাবে আপনারা গোপনভাবে কাজগুলো করতে হয়েছে। তো সেক্ষেত্রে কীভাবে আসলে কাজগুলো করেছেন এবং কতটা কঠিন ছিল সেই? কোনো ছাত্র সংগঠনই তো বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময় কাজ করতে পারে নাই। ছাত্র শিবিরের উপরে যেটা হয়েছে যে অন্যান্য ছাত্র সংগঠনের অফিস ছিল, তারা অফিস করছে। বড় ছাত্র সংগঠন যেগুলো আপনারা জানেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বা ছাত্র দল বা আরও যারা ছিল, তাদের অফিসে তারা প্রোগ্রামাদি করতে পারতো, যাতায়াত করতে পারতো। হ্যাঁ, নির্যাতন তাদের উপরেও হয়েছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইসলামী ছাত্র শিবির, যে সংগঠনের কেন্দ্রীয় অফিস যেখানে আমরা এখানে বসে আছি, এইখানে আমরা কোনো দিনই আসতে পারিনি। আবর্জনা স্তূপ তৈরি হয়েছিল, 10 বছর এখানে আমাদের ঢুকতে দেয়নি। নিচে সবসময় প্রশাসন এখানে অবস্থান করত। এখান থেকে আমাদের কয়েক দফা যারা ছিল অবস্থান করতো, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ের কোনো অফিস পর্যন্ত আমরা খুলতে পারি নাই। এখানে আমাদের তো মানে কোথাও কোনো বৈঠক করলে, প্রোগ্রাম করলে ধরে নিয়ে গিয়ে বলতে হচ্ছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছি রাষ্ট্রের ব্যাপারে। এইভাবে অস্ত্র মামলা দিত আমাদের, বা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়েছে, নানা ধরনের মানে নাজেহেল করার চেষ্টা করেছে। আমাদের ভাইদেরকে শহীদ করেছে, পঙ্গু করে দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, শিক্ষা জীবন শেষ করতে পারে নাই, বিদেশে চলে গিয়েছে শিক্ষা জীবন কন্টিনিউ করার জন্য। এরকম ধরনের ত্যাগ স্যাক্রিফাইস করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, এর মধ্যে থেকেও আদর্শিক সংগঠন হওয়ার কারণে আমাদের কাজ একদিনের জন্য থেমে থাকে নাই। আমরা এক জায়গায় প্রোগ্রাম করতে পারি নাই, আরেক জায়গায় করার চেষ্টা করেছি। প্রোগ্রাম 10 ঘন্টা করতে পারি নাই, 2 ঘন্টা করেছি। আমরা চেষ্টা করেছি আমাদের প্রোগ্রামগুলো করার, এবং আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের যে ওয়েবসাইট, এগুলো আপনারা ঘাটলে দেখবেন প্রতিদিন প্রোগ্রামের আপডেটই আমরা সেখানে দিতাম। আমরা এমন না যে কর্মসূচিগুলো 5 আগস্টের পরে এখন করে করে আমরা অনলাইনে দিচ্ছি। আমরা
মিডিয়াকে ডাকতাম, হয়তো তখন মিডিয়া কন্ট্রোল ছিল ফ্যাসিবাদের, তারা আসতো না, আমাদের কাভার করতো না, টকশোতে ডাকতো না। কিছু অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে টকশোতে ডাকতো, আমরা যাওয়ার চেষ্টা করতাম। আমরা এই জায়গা থেকে মানে টোটালি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি, বঞ্চিত হয়েছি। তো কিন্তু আমাদের কার্যক্রমগুলো প্রতিটা ইউনিট উপশাখাগুলো সচল ছিল, প্রোগ্রাম করতো, এবং সামগ্রিকভাবে এই প্রোগ্রামগুলো মানুষের সাথে মিলে বিভিন্ন জায়গায় আমরা করার জন্য চেষ্টা করতাম। এবং প্রতিটা ইস্যুতে আপনি দেখবেন জাতীয় দিবসে আমরা র্যালি করেছি, আমরা মিছিল করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। ইসলামী ছাত্র শিবির হঠাৎ করে কেউ ছাত্র শিবির করতে পারে না। ইসলামী ছাত্র শিবির করতে গেলে লং টাইম একটা প্রসেসের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির করতে হয়। 5 আগস্টের পরে হঠাৎ করে ক্যাম্পাসে এরকম লক্ষ লক্ষ ইসলামী ছাত্র শিবিরের কর্মী অন্য কোথাও থেকে আবিষ্কার হয়নি, দীর্ঘদিনের ধারাবাহিক কাজের ফসল। এবং ছাত্র শিবির করতে গিয়ে যে তার ক্যারিয়ার শেষ করে দেবে সরকার, এগুলো জেনে শুনে ইসলামী ছাত্র শিবির করতো সবাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও করতো, মেডিকেলের ছাত্ররাও করতো, বা স্কুল কলেজে যারাই ছাত্র শিবির সাথে যোগদান করতো এই জাতীয় রিস্ক নিয়েই করতো। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের প্রসারটা ছিল, ব্যক্তি টু ব্যক্তি আমরা দাওয়াতি কাজগুলো করতাম। এই জিনিসগুলোর প্রতি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, আল্লাহ তাতে বরকত দিয়েছে আমাদের। আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছিলেন, তো সেক্ষেত্রে একটা সংগঠন থেকেও বলা হচ্ছে যে ছাত্র শিবির রক কাটে, তাদের কি জবাব দেবেন? বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা আসলে বিষয়গুলো নিয়ে এক ধরনের খবর দেখেছিলাম। দেখেন, এটা এক ধরনের অপপ্রচার বা প্রোপাগান্ডা, রিউমার ছড়ানো হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময়। ইসলামী ছাত্র শিবির আদর্শিক আন্দোলন করে, আদর্শিক সংগঠনকে তো অন্যভাবে দমন করা কঠিন। আবার ইসলামী ছাত্র শিবির যে চারিত্রিকভাবে আমাদেরকে কেউ ব্লেম দিতে পারে না। চাঁদাবাজি, দুর্নীতি, স্ট্যান্ড দখল বা অপকর্ম যা বলতে আমরা বুঝাই, এই জিনিসগুলোর সাথে ইসলামী ছাত্র শিবিরকে তো অ্যালাই করতে পারে না। তো এক তো তাকে দিতেই হবে, তাদের বক্তব্যের একটা জায়গা থাকতে হবে। সেই জায়গা থেকে সুকৌশলেই আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ এই কাজগুলো করেছে, এবং তাদের দোসর যেটা ছিল প্রথম আলো পত্রিকা বা ডেইলি স্টার, এগুলোতে কন্টিনিউয়াসলি সহযোগিতা করেছে। 13 সালে তাদের পত্রিকায় এটা ছাপানো হয়েছে, কিন্তু কে রক কেটেছে সেই ব্যক্তির নাম, তাকে গ্রেপ্তার করা, আইনের আওতায় আনা, একটা ঘটনাও এরকম ঘটে নাই যে ইসলামী ছাত্র শিবিরের অমুক দায়িত্বশীল, অমুক জনশক্তি অমুককে রক কাটার কারণে তার এত সাজা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু সন্দেহ করা হচ্ছে, অনুমান করা হচ্ছে। এবং 13 সালের কিছু ইন্টারনেটে সার্চ দিলে 13 সালের কিছু নিউজ আসে প্রথম আলো বা জাতীয় পত্রিকার। এই নিউজগুলো 13 সাল মানে আওয়ামী লীগের ক্ষমতা। নিউজ পত্রিকাগুলো হচ্ছে প্রথম আলোর মতো এরকম একটা ইয়েলো জার্নালিস্ট একটা পত্রিকা, যারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডা ছড়ায় ইসলামিকদের ব্যাপারে। এরকম পত্রিকাগুলোতেই এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসছে। সুতরাং আমরা তখন বলেছি যে এই কাজগুলো যারা করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? আওয়ামী লীগ তো এত ভালো জিনিস না যে ইসলামী ছাত্র শিবিরকে তারা খুব অন করছে, ছেড়ে দিয়ে কথা বলছে না। তখন তো তাদের উচিত ছিল এটা ট্রায়াল করা, গ্রেপ্তার করা, কোনো কিছুই হয়নি। এটা একটা রিউমার হিসেবে এই কিছু মিডিয়া সুনির্দিষ্টভাবে এই কাজগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, এবং এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি তারা করার চেষ্টা করেছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে এই জাতীয় কোনো কিছুর সম্পর্ক নাই, এবং আদর্শিক সংগঠন এই জাতীয় কার্যক্রম থেকে সম্পূর্ণ নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করে। আমরা আশা করি মিডিয়াগুলো বস্তুনিষ্ঠ তথ্য প্রচার করবে, এবং এই জাতীয় প্রোপাগান্ডা এখন আলহামদুলিল্লাহ মানুষ এটা বুঝতে পেরেছে, এবং এই শব্দগুলো এখন আর কেউ ব্যবহার করছে না ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে। আমরা দেখেছি যখন আপনাদেরকে গ্রেফতার করা হতো তখন সঙ্গে আমাদের কিছু বইও জব্দ করা হতো, বলা হতো যে জিহাদি বই। এটা আসলে তখন কি এক ধরনের মিডিয়া ট্রায়াল ছিল? অবশ্যই বইগুলো তো এখন আপনারা 5 আগস্টের পরে আমরা একটা কাজ করেছি যে আমাদের যে বইগুলো এতদিন পুলিশ পাওয়ার পরে এগুলো আমাদের সামনে নিয়ে এসে সাজাতো এবং জব্দকৃত নথি হিসেবে তারা রাখতো। আমরা ওই পত্রিকাগুলোই সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে উন্মুক্ত করে প্রকাশনা উৎসব করেছি, এবং ছাত্রীদেরকে এবং শিক্ষকদের, বুদ্ধিজীবী সাধারণ মানুষদের কাছে আমরা বলেছি এই হচ্ছে আমাদের বই, যেটা এতদিন ফ্যাসিবাদ আমাদেরকে বলেছে যে এই বইগুলো নিয়ে আমরা গোপন তৎপরতা চালাই, এই বইগুলো হচ্ছে জিহাদি বই। তো এখন আপনারা দেখেন, আপনারা বিচার করেন। আমরা বই মেলায় আমাদের বুক স্টল দিয়েছি, আমরা এখানে বাইতুল মোকাররমে আমরা বুক স্টল দিয়েছি, সেখানে 1 মাসব্যাপী আমাদের বইয়ের প্রদর্শনী করেছি, বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ প্রকাশনা থেকে আমাদের আয়ের একটা বড় উৎস। আমাদের জনশক্তিরা মাথা খাটিয়ে যে বইগুলো লেখে, বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা যে বইগুলো আমাদেরকে দিয়ে দেয় লেখে, আমরা যে পত্রিকাগুলো বের করি, আমাদের যে প্রকাশনী আছে, এই জিনিসগুলো থেকে আমাদের বাইতুল মালের একটা আয় হয়। তো আল্লাহর রহমত যে 5 আগস্টের পরে এইরকম আমরা উন্মুক্ত করে দিয়েছি, আর ছাত্রছাত্রীরা মানে
প্রচুর এখান থেকে ক্রয় করেছে, যার ফলে আলহামদুলিল্লাহ আমাদের একটা অর্থনৈতিকভাবেও একটা সহযোগিতা আমাদের হয়েছে। এবং আপনারা রিভিউ দেখেছেন আপনাদের পত্রিকায় বা আপনাদের মিডিয়াতেও এটা এসেছে, ইসলামী ছাত্র শিবিরের এই প্রকাশনীগুলো সাধারণ ছাত্ররা কীভাবে নিচ্ছে। বুদ্ধিভিত্তিক এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবির সারা জীবন কাজ করছে জন্মলগ্ন থেকে এবং করবে। আমাদের এটা ভীষণ যে ছাত্র সমাজকে সচেতনভাবে তৈরি করা। সুতরাং মিডিয়া যেই জিনিসগুলো করছে, প্রশাসন যেগুলোকে বানিয়েছে, কোরআন শরীফ রেখে বলছে জিহাদি বই, কোরআনটাকে জিহাদি বানিয়ে দিয়েছে। মানুষ ভয়ে অর্থসহ কোরআন ঘরে রাখতে পারতো না, তাফসির পড়তে পারতো না, এরকম একটা ভয়ঙ্কর একটা অবস্থা তো করে রাখছিল ফ্যাসিবাদের সময়। অবশ্যই সেই জিনিসগুলো মিডিয়ার মাধ্যমে মিডিয়াকে জোর করে দিয়ে করানো হোক, অথবা প্রশাসন তাদের নাটক যেভাবে সাজিয়েছে মানে মিডিয়াকে সেভাবে করতে বলতে বাধ্য করেছে তারা, এটা তো অবশ্যই আমাদের উপরে ইনজাস্টিস করা হয়েছে। 5ই আগস্টের পরে যারা ছাত্র প্রতিনিধি, যারা জুলাই গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, তাদের অনেককে নিয়ে আমরা দেখেছি নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা আসলে কেন হলো? বিতর্ক সৃষ্টি হওয়ার পেছনে তো ব্যক্তি নিজেই দায়ী। তো সেটা এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের বিষয়গুলোর কারণ বিতর্কিত হয়েছে। তারা কখনো বক্তব্যের কারণে, কখনো ইলিগাল ট্রানজ্যাকশনের কারণে এই কাজগুলো তারা করেছে। তো আমাদের এটা আশা ছিল যে তারা এই জায়গায় ইথিক্সের পরিচয় দিবে। ইয়াং জেনারেশন যেহেতু করাপশনের বিরুদ্ধে কথা বলে, নতুন বন্দোবস্তের কথা বলছে, সুতরাং নতুন একটা মেরুকরণ তারা তৈরি করবে, এটা আমাদের আশা ছিল। বিভাজন মিটিয়ে দিয়ে তারা একটা সুন্দর একটা রাজনৈতিক ব্যবস্থাপনার দিকে যাবে বাংলাদেশকে নিয়ে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, কিছু ব্যক্তিগত জায়গা থেকে কিছু মানুষ ইমোরাল আচরণ করেছে। তো এটা তো তাদের ব্যক্তির দায়িত্ব ব্যক্তির উপরেই পড়েছে। তো আশা করি সেই জায়গা থেকে তারা শুধরাবে এবং নিজেদেরকে অনেক অফার, অনেক সুযোগ একটা রাষ্ট্রের জন্য থাকে। বিশেষ করে আওয়ামী লীগ যে অপকর্মগুলো, যে লুটপাটগুলো করেছে, তারা তাদের এই ব্যবসা সম্পত্তি এগুলো টিকিয়ে রাখার জন্য অনেকের সাথে অ্যালাই করার জন্য, হাত মেলানোর জন্য চেষ্টা করছে। এই জায়গা থেকে কিছু কিছু জায়গায় অফার দেওয়ার পরে যেহেতু সমন্বয়ক অনেকে ছিল, রুট লেভেল পর্যন্ত ছাত্ররা এম্পাওয়ার্ড ছিল, ছাত্র প্রতিনিধি যারা ছিল, এটাকে অনেকেই নেগেটিভলি কাজে লাগিয়েছে এবং তারা এটাতে যথেষ্ট পরিমাণে বদনামের শিকার হয়েছে বা ইমোরাল হয়েছে। আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যেন এরকম প্রশ্নবিদ্ধ কেউ না করে। এটা সামগ্রিকভাবে মানুষ আশাহত হবে, তাদের কাছ থেকে মানুষ যা প্রত্যাশা করে তা থেকে মানুষের হতাশার পরিমাণ আরও বেড়ে যাবে। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা অনেক আগেই বলেছি যে দ্রুতই জুলাই ঘোষণাপত্রটা দেওয়া উচিত ছিল। এই জিনিসটার জন্য সরকার এত কেন দেরি করেছে? এই জুলাই অভ্যুত্থান পরবর্তী যে সরকার, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের এই ত্যাগ তিতিক্ষার উপরে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং সরকারের এইটা প্রায়োরিটি ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা, নিহত পরিবারের পুনর্বাসন করা, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা করা উচিত ছিল। জুলাই ঘোষণাপত্রটা দেওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গায় এই গড়িমসিগুলো অনাকাঙ্ক্ষিত। তারা একটা নির্ধারিত সময় বলেছিল এই সময়ের মধ্যে দিবে, কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছি এই ব্যাপারেও তাদের যথেষ্ট পরিমাণে শিথিলতা রয়েছে। আবার জুলাই আন্দোলনে আমাদের যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিল, বিভিন্ন প্ল্যাটফর্ম যারা আন্দোলনে ছিল, তাদের সাথে এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা বা সরকারের দপ্তর থেকে ফর্মালি আমাদের সাথে কোনো ডিসকাস করা হয়নি, বসাও হয়নি। অথচ আমার ভাই জীবন দিয়েছে, আমার ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে, এর বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশাটা কি, আমরা কি চাই, এগুলো তাদের শোনারও সময় হচ্ছে না। ঘোষণাপত্র কার সাথে আলোচনা করে কিভাবে তারা দিচ্ছে এই ব্যাপারেও যথেষ্ট দোয়াশা রয়েছে। এরপরেও আমরা আশা করি যে ঘোষণাপত্র তারা দিতে চলেছে জুলাইয়ের, এটা যেন আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সবার সাথে তারা আলোচনা করে এবং দ্রুত জুলাই ঘোষণাপত্র তারা বাস্তবায়ন করে। অন্যথায় আবার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা এবং দাবি আদায় করে নেয়ার জন্য প্রতিবারই রাস্তা ব্লক করা, যমুনায় অবস্থান করা, সচিবালয় ঘেরাও করা, এটা একটা দেশের জন্য কতটা ব্যাড ইম্প্যাক্ট। সরকারে যারা রয়েছে তারা টাইমলাইনের মধ্যে কাজ না করলে মানুষ ফুঁসে ওঠে, কথা বলার চেষ্টা করে, তখন এই বিশৃঙ্খলাগুলো তৈরি হয়। আমরা বারবার সরকারকে সাপোর্ট দিয়েছি, বলেছি যে নিজেদের টাইমলাইন নির্ধারণ করেন, কাজের প্রায়োরিটি ঠিক করেন, এই কাজগুলো যত দ্রুত যেটা করা দরকার সেই কাজটা দ্রুতই করতে হবে। কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারগুলোতে গড়িমসিটা নিঃসন্দেহে ছাত্র সংগঠন হিসেবে আমরা এই জায়গায় সরকারের আচরণে আমরা ক্ষুব্ধ বা আমরা খুব বেশি আশাহত হয়েছি। আপনারা রমজানে বেশ কিছু প্রোগ্রাম করেছেন, তো আপনাদের আর্থিক উৎস নিয়ে প্রশ্ন সামনে আসছে। আপনাদের আসলে আর্থিক উৎসটা কোথায়? আমাদের
কর্মপদ্ধতি এবং সংবিধান দুইটা বই আমাদের ওয়েবসাইটে ওপেন আছে। সেখানে সংবিধানে আমাদের অর্থনৈতিক আয়ের উৎসর ব্যাপারে স্পষ্ট 2-3টা কলামে প্যারায় আমরা বলে দিয়েছি। তার মধ্যে বলা হয়েছে আমাদের জনশক্তিদের আয়, জনশক্তিদের বাইতুল মাল, মাসে আমাদের যারা টিউশনি করায় তারা প্রতি মাসেই নির্ধারিত হারে বাইতুল মালে ইয়ানত দিয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে ইসলামী ছাত্র শিবির যারা করেছে এদেরকে আমরা বিদায় নেওয়ার পরে তাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী বলি। তারাও তাদের ছাত্রজীবন শেষ করার পরে প্রফেশনাল জায়গায় গিয়েও ইসলামী ছাত্র শিবিরকে উইলিংলি সহযোগিতা করে। এই শুভাকাঙ্ক্ষীদের এককালীন দান, এই জায়গাটা থেকে আমাদের একটা আয় হয় এবং আমাদের যে বই খাতা আমরা বললাম যে প্রকাশনাগুলো আমরা বের করি, এইটার মুনাফা হচ্ছে আমাদের আয়ের উৎস। এই জায়গাগুলো আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। বাইতুল মালের আয় রসিদের মাধ্যমে আয় করে এবং ভাউচারের মাধ্যমে আমরা ব্যয় করি। এই রসিদের মাধ্যমে আয়গুলো এক জায়গায় জমা হয়, কোন পারপাজে কত টাকা কীভাবে খরচ করব তাও সুনির্ধারিত থাকে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের আয় ব্যয় এগুলো একেবারেই সুনির্ধারিত, সুনির্দিষ্ট কোন খাতে কতটুকু ব্যয় করব এগুলো প্রি প্ল্যান থাকে। এরপরেও কিছু কিছু ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের সুদী যারা স্বাবলম্বী আছে তারা এই ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা করে। ক্যাম্পাসগুলোতে এইবার রমাদানকে কেন্দ্র করে হিউজ পরিমাণে আমরা সহযোগিতা পেয়েছি। আমাদের ভাইরা অনেকে 2 দিনের ইফতারির টাকা একা দিয়ে দিতে চেয়েছে। এটা কল্যাণমুখী কাজে সাধারণ মানুষরাও এগিয়ে এসেছে। তো আমরা আমাদের অন্য কোথাও থেকে চাঁদা তুলতে হয় নাই বা এখানে অন্য কোনোভাবে অর্থের সংগ্রহ করার কোনো প্রশ্নই ওঠে না বা সুযোগও আমাদের নাই। আমাদের কাঠামোর মধ্যে থেকে আমরা এই বন্দোবস্তগুলো করে থাকি। এবারে শিক্ষা যে বাজেট, সেখানে আসলে শিক্ষা খাতে বাজেট কমে আনা হয়েছে, এটা নিয়ে আসলে কি বলবেন? দেখেন, শিক্ষা খাতের জন্য একটা দেশের হেলদি বাজেট হচ্ছে টোটাল জিডিপির অন্তত 5-6% বাজেট রাখা উচিত। চীনের মতো একটা দেশ, যেই দেশে ডেভেলপড হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখলে একেবারে কারুকার্য করা, আধুনিকায়ন রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে ফাংশনাল রয়েছে, জ্ঞান গবেষণার একটা সূতিকাগার তৈরি করেছে তারা। মালয়েশিয়াতে যান, হংকংয়ে যান, তাইওয়ানে যান, এক একটা ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থাগুলো তারা অনেক আধুনিকায়ন করার পরেও আমরা দেখেছি চীনের টোটাল জিডিপির 4% বেশি হচ্ছে তারা শিক্ষা খাতে বরাদ্দ দিয়ে রাখছে। পার্শ্ববর্তী শ্রীলঙ্কা বা ভারত, নেপাল এইসব দেশগুলোতেও শিক্ষা খাতে যথেষ্ট পরিমাণে বাজেট রয়েছে। আমাদের দেশটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, ডে বাই ডে ইমপ্রুভ করার কথা। এবং একটা দেশ উন্নত হয় তখনই যখন তার মানব সম্পদকে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হয়। আমাদের দেশে এই মুহূর্তে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি। সুতরাং এই কর্মক্ষম জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের জন্য ক্ষেত্রভিত্তিক প্রতিটা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, এটা খুব জরুরি। আমার ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করার পরে 3-4 বছর পড়ে শুনে তারপরে তার বিসিএস পরীক্ষা দিতে হয়। তো কী কারণে তাহলে আমার অনার্স মাস্টার্স ইউনিভার্সিটিতে চালু করতে হবে? কেন চালু করা হলো? এই প্রশ্নের উত্তরটা আমি কার কাছ থেকে পাবো? আমার অনার্স পাশ করার পরে 82টা বিশ্ববিদ্যালয়ে মানে ইঞ্জিনিয়ারিং ছাত্ররা পাশ করে বের হচ্ছে। এই 82টা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী বের হলেও বিগত 3 বছরে 3000ও বিএসসি ছাত্রদের জন্য চাকরির কোনো সার্কুলার আমরা দেখতে পাইনি। তাদেরকে তাদের সাবজেক্ট সুইচ করে অন্য জবের দিকে ছুটতে হচ্ছে। দেশে অনার্স পাস করার পরে এই মুহূর্তে প্রায় 30-35 লক্ষ বেকার রয়েছে। এই সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পরিবার হতাশ হয়ে যাচ্ছে, সমাজ তার কাছ থেকে হতাশ হচ্ছে। অথচ আমার এই কারিকুলামগুলো যদি রিফাইনারি করা যেত, শিক্ষা খাতে বাজেট দেওয়া যেত, টেকনিক্যাল শিক্ষার ক্ষেত্রে এমফাসাইজ দেওয়া যেত, তাহলে এই মানব জনসংখ্যাগুলোকে ইউটিলাইজ করা সম্ভব ছিল। এই জায়গায় সরকারের খুব বেশি ভ্রুক্ষেপ দেখতে পাচ্ছি না। এই বছরের টোটাল বাজেট গত বছরের তুলনায় কমেছে। প্রাইমারিতে কিছুটা, মাদ্রাসার সেকশনে কিছুটা বাড়লেও অন্য অন্য রিসার্চ সেক্টরে তারা বাজেট বাড়ায়নি। টোটাল জিডিপির 1.53% মাত্র আমাদের শিক্ষা খাতে বরাদ্দ রয়েছে। আমরা বলেছি যে শিক্ষা খাতে অন্তত বাজেটের 20% বরাদ্দ বা 25% বরাদ্দ থাকা উচিত এবং ডেভেলপমেন্ট পারপাজের চাইতে শিক্ষা খাতে বরাদ্দ যদি বাড়ানো হয়, এইটা হবে একটা দেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। জনসংখ্যা তৈরি হলে এই জনসংখ্যাই হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করে, রিসার্চ করে, নতুন নতুন ইনোভেশন করে, স্টার্ট আপ তৈরি করে। কিন্তু সেই জনসংখ্যা, সেই মূল জায়গায় এই সরকার বা বিগত সরকারও হাত না দিয়ে আমাদের জনশক্তিগুলোকে দাসত্বের মতো করে তৈরি করছে। শুধুমাত্র চাকরির পিছনে ছুটছে, কর্মসংস্থান সৃষ্টি করছে না, ইকোনমিক জোন তৈরি হচ্ছে না, তাদের নিয়ে ফ্রি থিঙ্কিং করা হচ্ছে না, এদেরকে ইউটিলাইজ করা
হচ্ছে না, বিদেশে যারা যাচ্ছে তারাও মানে আনস্কিল্ড লেবার হিসেবে যাচ্ছে। এদেরকে যদি স্কিল করে পাঠানো হতো, রেমিটেন্স সেক্টর থেকে আমার দেশ ফর্মাল চ্যানেলে $21 বিলিয়ন আয় করে, ফর্মাল ইনফর্মাল চ্যানেল মিলায় প্রায় প্রতি বছর $44 বিলিয়ন আমরা রেমিটেন্স থেকে শুধুমাত্র একটা দেশ আয় করে। এটা মানে সবচেয়ে লার্জেস্ট একটা সেক্টর আমার দেশের ইকোনমিকে স্টেবল করার জন্য। অথচ আমার দেশের কর্মসংস্থান যদি আমরা মানে এই দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠাতে পারতাম, এই রেমিটেন্সের পরিমাণ 2 বছরের ব্যবধানে অন্তত $80-90 বিলিয়ন নিয়ে যাওয়া সম্ভব ছিল। এই জায়গাগুলোতে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা নিয়ে কাজ করার আমি দেখতে পাচ্ছি না কর্তা ব্যক্তিদের মাথায় এই জাতীয় হেডেক রয়েছে। আমরা আশা করি যে শিক্ষাক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে সরকার আরও বেশি উদারমনা হবে এবং এটা পরিকল্পিত শিক্ষা বাজেটগুলো কীভাবে ইউটিলাইজ করা যায় সে ব্যাপারে আরও বেশি খেয়াল রাখাটা খুবই জরুরি। আর যে বাজেটগুলো দেওয়া হচ্ছে এর ব্যাপারে আমরা নিন্দা জানাই। আমরা সরকারের প্রতি এখনও আশাবাদী যে নতুন বাজেটে শিক্ষাক্ষেত্রে তাদের যে বাজেট তারা প্রপোজাল দিয়েছে, প্রস্তাবনা দিয়েছে, এটা আবার রিথিঙ্ক করে এই বাজেটটা তারা বৃদ্ধি করবে বা বাড়াবে। জনাব নুরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, কালের কণ্ঠকেও ধন্যবাদ, কালের কণ্ঠের সকল শ্রোতা দর্শক যারা আমাকে দেখছেন শুনছেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।